জ্বালানি সংগ্রহে গাড়িগুলোর এই লাইনটি নিকেতনের ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে হাতির ঝিল এমনকি ছাড়িয়ে গেছে তেজগাঁয়ের সড়ক ভবন এলাকাও। এই লম্বা লাইন প্রমাণ করে দেশ কতটা জ্বালানি সংকটে রয়েছে। শুধু বাংলাদেশই নয়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই আছে তীব্র জ্বালানি সংকটে। তবে সরকারের নীতি নির্ধারকরা বলছেন জ্বালানির মজুদ আছে জুন পর্যন্ত। কিন্তু জ্বালানির জন্য লাইনে দাঁড়ানো এই সাধারণ ভোক্তারা কি বলছেন? তাদের কথা কি নীতি নির্ধারক বা টকশোর টেবিলে যারা কথা বলছেন তাদের সাথে মেলে? শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশেই পাবলিক হয়রানি হচ্ছে। এই তেলের সংকটের জন্য সিরিয়াল দিচ্ছে। সরকার যে কথা বলছে আর সরজমিনের প্র্যাকটিক্যাল যে বিষয়টা, এটির সাথে তো কোনো মিল নাই। কিন্তু সরকার যদি এমন কিছু বলে যে না, প্রবলেম নাই, আমাদের রিজার্ভ আছে বা তেল আমাদের অ্যাভেলেবেল, তাহলে এটা একটা ভুল হওয়ার কথা। এটা তাহলে এদের রাজনীতির একটা অংশের কথা। এই 3 ঘন্টা ধরে এই রোদের ভিতরে বসে থাকাটা যে কত কষ্টকর, এটা আসলে যারা এসির ভিতরে থাকে আর বলে যে দেশে তেলের সংকট নাই, তেলের সংকট যদি নাই থাকে তাহলে তেল কেন আমরা পাচ্ছি না? যে কোনো সরকারি বলে মুখে এক কথা, হয় আর এক কথা। সরকার এটা সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলে, কিন্তু বাস্তবে এটা না। এই জ্বালানি সংকটের কারণ হিসেবে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দায়ী করলেও সাধারণ ভোক্তারা বলছেন সিন্ডিকেট, দুর্নীতি এবং মজুদের কারণে ফিলিং স্টেশনের লাইনগুলো দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হচ্ছে। মানে আমাদের যে তেলের সংকটটা, এই সংকটটা একমাত্র তৈরি হয়েছে ইরান এবং ট্রাম্পের যুদ্ধের কারণে। আমার মনে হচ্ছে এখানে কোনো দুর্নীতি হচ্ছে, আর নাহলে সরকার ব্যর্থ। ইরান যুদ্ধ কিছুই না, প্রত্যেকটা দেশের রাজার নীতি, এই নীতিটা হলো সব কিছু স্টক রাখা। শেখ হাসিনার আমলে যেমন তেল স্টক করে রাখছিল, খাবার মজুত করে রাখছিল, সেগুলা ইউনূস সরকার নিজে তেল সাপ্লাই নাই না, খালি ওই শেখ হাসিনাটাই পুরাইয়া এখন দেশটাকে দুর্দশায় ফেলাই দিচ্ছে। সমস্যা তো আসতেই পারে, করোনার সময় আমরা সমস্যায় পড়ি নাই। সরকার একটা সিন্ডিকেটের মধ্যেও পড়ে গেছে, কারণ এই লাইন দীর্ঘ লাইন, অল টাইম লাইন আছেই, কমে না। জ্বালানির এই সংকটের সময়ে ফিলিং স্টেশনগুলোতে কি পরিমাণ জ্বালানি সরবরাহ হচ্ছে তাও আমরা জানতে চেয়েছিলাম কয়েকজন পাম্প ব্যবস্থাপকের কাছে। তারা বলছেন 2-3 মাস আগেও ফিলিং স্টেশনগুলোতে যে পরিমাণ জ্বালানি আসতো সেই জ্বালানি সরবরাহ কিছুটা কমেছে। আগে আসতো ধরেন যে 18,000 লিটার বা তার বেশি, আর এখন আসে মনে করেন 13,500 লিটার, 4,500 লিটার ডিজেল, 9,000 লিটার অক্টেন। এখন পর্যন্ত 30,000 লিটার তেলের সময় 12,000 লিটার, অর্থাৎ কাস্টমারের চাহিদা বেশি। এই পাম্প ব্যবস্থাপক এমন অভিযোগও করেছেন কিছু চালক ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে তা বিক্রি করে দিচ্ছে খোলা বাজারে। কারণ আগে হুন্ডালার তেল নিত 100 টাকা 200 টাকার, এখন সে তেল নেয় প্রতিদিন 1,000 টাকার। আমাদের ধারণা যারা নাকি ওভার চালায় তারা দিনে হয়তো 500-1,000 টাকা কামায়। এখন 1,000 টাকা তেল নিয়ে যদি সে 1,500 টাকা 2 বার বিক্রি করতে পারে, তাহলে পরে তার দিনের পরিশ্রমটা উঠে গেল, পরিশ্রম না করে। এই বিষয়ে সাধারণ রাইড শেয়ার করা বাইকারদের সাথেও কথা বলেছে দ্বীপপোস্ট। তারা অভিযোগ করছেন ডিপো থেকে ফিলিং স্টেশনে জ্বালানি আসার সময় একটা অংশ চলে যাচ্ছে খোলা বাজারে। ওই তো তেল মজুত করতেছে, তেল বাইরে বিক্রি করতেছে। যেমন পাম্পে আমরা তেল পাচ্ছি না, নতুন বাজার যান, কুড়িল বিশ্বরোড যান, সেখানে 250-300 টাকা তেল পাওয়া যাচ্ছে। এক হইলে তেল যেখান থেকে আসতেছে ওইখান থেকে তেল আসার পথে কোথাও বড় সিন্ডিকেটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তেল পাচ্ছি না। আর না হয় সরকার তেল প্রকৃতভাবে তেল আর সংকট আছে, সরকার এটা লুকানোর চেষ্টা করতেছে। তেলগুলো পাচ্ছে কোন জায়গা থেকে? আমরা তো তেল বিক্রি করতেছি না, সবগুলো তেল মনে করেন আপনার পাম্প থেকে যাচ্ছে। পাম্প থেকে ধরেন আপনার মনে করেন নারায়ণগঞ্জ ডিপো থেকে পাম্প তেলগুলো আসতেছে, পাম্পের কাছাকাছি না আসতে মানে তারা রাস্তার মধ্যে তেল বিক্রি করে দিচ্ছে। জ্বালানি সংকটের এই সময়ে এমন অভিযোগ এসেছে সাধারণ ভোক্তারা প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন। তা নিয়েও আমরা কথা বলেছি সাধারণ ভোক্তাদের সাথে। এই অভিযোগটি তারা স্বীকার করলেও বলছেন এমন চালকের সংখ্যা খুবই কম। কিছু বাইকার আছে, আমি দেখছি যে ওরা দেখা গেছে ফুল ট্যাঙ্কি তেল নিয়েছে, নেওয়ার পরে ওরা পাইপ দিয়ে তেলটা নামায় ফেলে আবার লাইনে দ্বারা আবার তেল নেয়। ওদের জন্য আরো সাধারণ পাবলিকের ভোগান্তিতে পোহাতে হয়। ঘটনাগুলো হচ্ছে এরকম মানে কত, মানে এটা কি সবাই করতে পারে? এটা সবাই বলতে যেমন মানে কিছু মানুষ করে, যেমন অনেকেই আছে যে লাইনে দাঁড়িয়ে আছে 2-3 ঘন্টা, কেউ আইসা বললো আমাকে 2 লিটার তেল দেন, আমি আপনাকে 1500 টাকা দিয়ে দেবো, উনি তেল নামায় দিয়ে দেবে। এরকম আমার নিজ চোখের সামনে আমি পেয়েছি। দীর্ঘ লাইনে যখন আমি দাঁড়াইছি, এখন আমি 5 লিটার নিলে এখন 10 লিটার নেওয়ার চিন্তা করতেছে যে একবার টাঙ্কিটা ফুল করেই নিয়ে যাই। জ্বালানি সংকটের শুরুর দিকে অনেক বিশ্লেষক ও অর্থনীতিবিদ এই পরামর্শ দিয়েছিলেন জ্বালানির মূল্য বাড়লে কমে আসবে এই লম্বা সারি। কিন্তু জ্বালানির মূল্য বৃদ্ধির পরও সেই প্রভাব
কমেনি ফিলিং স্টেশনের লাইনগুলোতে। জি, এখন সরকার তো বলতেছে ধরেন মজুদ আছে, সরকার সব কিছুই বলছে তেলের দাম বাড়াবে না, কিন্তু এই হঠাৎ করে 20 টাকা করে তেলের দাম বাড়াইছে। আমাদের শেয়ার করি, আমাদের কাছে 20 টাকা বহুত কিছু, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখন যেটুকু তেল নিচ্ছি, আমরা যাত্রীদের কাছ থেকে সেই ভাড়াটা বেশি নিতে পারছি না। ওই যেটুকু ভাড়া ছিল আগে এইটুকুই ভাড়া আমরা মারতে হইতেছে আমাদের এখন বাধ্য হইয়া। তো এই তেলের সংকটটা কতদিন থাকবে বাংলাদেশ সেটা বলতে পারি না। যদি এরকম থাকে, এমন হতে পারে আমরা রাইড শেয়ার করা বন্ধ করে দেওয়া, আমার কোনো বিকল্প ব্যবস্থা করতে হইতে পারে। এখন নতুন সরকারের এটা তো আমাদের পরিস্থিতির শিকার আমরা, কারণ যে সব দেশ থেকে তেল আসবে ওই সব দেশ থেকে তেল আসতে পারতেছে না, কাজে এটা তো হবেই। আর যদি মজুদ থাকতো তাহলে তো আমাদের এই সমস্যাটা হইতো না। তবে চালক, পাম্প কর্মী সহ খাত সংশ্লিষ্ট সকলেই বলছেন সরকার হয়তো খুব শীঘ্রই এই সংকট মোকাবেলা করতে সক্ষম হবে। তারা জোর দিচ্ছেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহের। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।